আওয়ামী লীগের অনুতপ্তহীন আচরণ, তরুণ প্রজন্মের মাথায় যে জাতীয় পতাকা, তার সাথে কি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সাংঘর্ষিক হয়। তরুণ নেতা ওসমান হাদি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজধানীর মতো একটি জায়গায় কেন্দ্রস্থলে স্পষ্ট দিবালোকে এভাবে একদম সরাসরি গুলি করে তার মাথায় যেভাবে মগজ উড়িয়ে দেবার যে এটা আসলে কোনোভাবেই এটার আর বিশ্লেষণের অপেক্ষা রাখে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ ইয়েতে চলে গেছে। এখন কয়েকটি ভাগে আমরা এই ব্যাপারটিকে দেখতে পারি যে এই ঘটনাটি হঠাৎ করেতে এক দুপুরবেলা বন্দুক হাতে দুজন নেমে গেছে, ব্যাপারটা তো তা নয়। 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো আমরা সকলেই জানি কী কারণে হয়েছে, এবং সেইটার প্রত্যয় ছিল গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন প্রতিষ্ঠা করা। এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্টের পর যে আওয়ামী যে দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে একতা এবং সকলে মিলে রাজপথে প্রাণ দিয়ে আন্দোলন করে আহত হয়ে যেই একটি গণ অভ্যুত্থানজয়ী সরকার প্রতিষ্ঠিত হলো, তার সামনে ছিল যে দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে একটা দৃষ্টিগ্রাহ্য কাজ করা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা দুর্বল সরকার, নির্বিকার সরকার এবং তার কিছু উদ্দেশ্যমূলক আচরণ। উদ্দেশ্যমূলক আচরণগুলো কি? আমরা দেখলাম ডানপন্থীদের উত্থান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, বিভিন্ন জায়গায় যত সাংস্কৃতিক কার্যক্রম, নাটকের উপরে হামলা, শিল্পকলায় হামলা ইত্যাদি যে এন্তার কাজগুলো হয়েছে, তখন সরকারের নির্বিকারত্ব আমরা দেখেছি। 32 নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক তোলা, যেটার কোনো প্রয়োজনই ছিল না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের আগে যে মানুষের কণ্ঠে যে গান, মুক্তিযুদ্ধের গান, যে তরুণ প্রজন্মের মাথায় যে জাতীয় পতাকা, তার সাথে কি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সাংঘর্ষিক হয়, একদম এটাকে জোর করে যুক্ত করা হয়েছে যাতে এটা নিয়ে একটা তর্ক বাঁধে। তর্কের কোনো প্রয়োজনীয় ছিল না, কিন্তু তর্কটা হয়েছে এবং সেটা ডানপন্থীরাই করেছে। ডানপন্থীদের উত্থান এবং ক্রমাগত সামনের দিকে আসা এবং সরকারের দুর্বলতা, এবং মনে হয় যে সরকার যেন ডানপন্থাকে প্রশ্রয় দিয়েছে। আমি যখন দেখি যে ডানপন্থার এই আগ্রাসন, আপনি মুক্তিযুদ্ধের স্থাপনার উপরে হামলা, ইতিহাস নিয়ে কুতর্ক এবং আপনার বিভিন্ন জায়গায় নারীদের কর্মঘণ্টা ঠিক করে দেওয়া যে 5 ঘন্টা ইত্যাদি অনেক কথাবার্তা যখন আসে, তখন আসলে কে পেছনে? আপনি তো দেখবো যে ঘটনাটি কে ঘটাচ্ছে। এখন এখানে একটি চেয়ার ভেঙে ফেলছেন আমাদের মাহাদি ভাই, কিংবা আমি ভেঙে ফেললাম, পেছনে কে আমাকে বলেছে তার চেয়ে বড় কথা আমি তো ভাঙছি, দেখা যাচ্ছে। তো ডানপন্থার আগ্রাসন তো দেখা যাচ্ছে, অমুককে মেরে ফেলবে, তমুককে এটা করবে, তমুককে সেটা করবে। মব সন্ত্রাস শুধু ডানপন্থীরা করে না, অনেকেই করেছে, বাট ডানপন্থীদের একটা আগ্রাসনই আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুতপ্তহীন আচরণ। এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আওয়ামী লীগের যে প্রধান নেতারা বিদেশ থেকে যে নানান রকম হুঙ্কার দিয়ে যাচ্ছে, তাদের যে অনুতপ্তহীন লজ্জাহীন যে আচরণ, সেগুলোও কিন্তু এই পরিস্থিতিকে আরও দুঃসহ করার ব্যাপারে জ্বালানি হিসেবে কাজ করেছে। এই যে 3টি, অর্থাৎ ডানপন্থীদের উত্থান, আওয়ামী লীগের অনুতপ্তহীন আচরণ, সরকারের দুর্বলতা, এর সাথে আরও যুক্ত হয়েছে বিএনপি, জামাত সহ অন্যান্য এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর স্বার্থ সংশ্লিষ্ট আচরণ, যার যার স্বার্থই যেন তারা খুঁজতে চাচ্ছে। এখানে এই যে এত মাস ধরে সরকার, 15 মাস, এই সরকার করলোটা কি? যে সংস্কার কমিশন হয়েছে মোট 11টি, একটি সংবিধান সংস্কার ছাড়া নারী সংস্কার কমিশন, গণমাধ্যম কমিশন, জনপ্রশাসন কমিশন, পুলিশ এবং দুদক, কোনোটাতে বিন্দু মাত্র কাজ কেন হলো না? সেই স্বার্থ সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রকে পরিচালনা করে, অর্থাৎ সব কিছু মিলিয়ে আপনি দেখুন, দেশ যেখানে ছিল সেখানেই আছে, বরং আরও পিছনে হেঁটেছে। সরকার কেন উল্টো যাত্রা করলো? তাহলে এত উল্টো যাত্রাই যদি করবে, তাহলে 15 মাস সময় তারা কেন নির্বাচনের জন্য নিল? তাহলে সব কিছু মিলিয়ে আমরা কি বলতে পারি যে, আপনি দেখুন সর্বসম্প্রতিকালে সিরিয়ায় কি হয়েছে, ইরাকে কি হয়েছে, ইয়েমেনে কি হয়েছে, লিবিয়ায় কি হয়েছে, এই দেশগুলো থেকে ইসলামী মুভমেন্ট হয়নি এবং ইসলামী মুভমেন্ট এগুলো ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হয়নি?
তো বাংলাদেশ যদি এই ডানপন্থা বা ইসলামী মুভমেন্টের একটা ক্ষেত্র হয়ে থাকে, সেই দিকেই তো আমরা মনে হয় যাত্রা করেছি, এবং সেই ক্ষেত্রে সরকারকে পৃষ্ঠপোষক হিসেবে তো দেখতে পাচ্ছি।